গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আবারও নিয়ে এসেছি ডিএলএড পার্ট 2 এর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার, শুধুমাত্র 7 মার্কসের জন্য। চলো দেখে নেওয়া যাক। আজ এই 5টি কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। প্রথম প্রশ্ন, জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। উত্তর, স্বামী বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের শিক্ষাচিন্তার অন্যতম প্রধান পথিকৃৎ। তার মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দি পারফেকশন অলরেডি ইন ম্যান। সমাজের দরিদ্র, অবহেলিত ও শ্রমজীবী মানুষের মুক্তির এবং সার্বিক কল্যাণের জন্য তিনি জনশিক্ষা বা গণশিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। জনশিক্ষা বিস্তারে তাঁর বহুমুখী চিন্তাভাবনা ও ভূমিকা নিচে আলোচনা করা হলো। এর কয়েকটি পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু দেখে নিই। মানুষ গড়ার শিক্ষা বা চরিত্র গঠন, দরিদ্র ও অন্তর্য শ্রেণীর শিক্ষার অধিকার, পরিব্রাজক তথা ভ্রাম্যমাণ শিক্ষা, নারী শিক্ষার বিস্তার, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, রামকৃষ্ণ মিশন ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ ইত্যাদি, এবং শেষে উপসংহার। প্রথম পয়েন্ট, মানুষ গড়ার শিক্ষা বা চরিত্র গঠন, ম্যান মেকিং এডুকেশন। বিবেকানন্দ প্রচলিত কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধী ছিলেন। তিনি এমন এক শিক্ষার কথা বলেন যা মানুষের চরিত্র গঠন করে, মনের বল বাড়ায়, বুদ্ধির বিকাশ ঘটায় এবং মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। তার মূল লক্ষ্য ছিল এমন এক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করে যা ব্যক্তিকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। দ্বিতীয় পয়েন্ট, দরিদ্র ও অন্তর্য শ্রেণীর শিক্ষার অধিকার। বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে সমাজের নিম্নস্তরের মানুষের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত অগ্রগতি অসম্ভব। তিনি উচ্চবিত্তের একচেটিয়া শিক্ষার অধিকারকে খর্ব করে সমাজের কৃষক, মজুর, মুচি, মেথরসহ প্রতিটি সাধারণ মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার দাবি জানান। তিনি বলতেন, যদি দরিদ্র মানুষ শিক্ষার কাছে পৌঁছাতে না পারে তবে শিক্ষাকেই দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে। 3 নম্বর পয়েন্ট, পরিব্রাজক প্রথা ও ভ্রাম্যমাণ শিক্ষা। দরিদ্র ও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে সারাদিন ব্যস্ত থাকে, তাই তাদের পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে স্বামীজি এক অভিনব প্রস্তাব দেন। তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও সমাজ কর্মীদের নির্দেশ দেন গ্রামে গ্রামে ঘুরে, কুটিরে কুটিরে গিয়ে সাধারণ মানুষকে মুখে মুখে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। মানচিত্র, গ্লোব ও প্রজেক্টরের মাধ্যমে দৃশ্য শ্রাব্য পদ্ধতিতে শিক্ষাদানের ওপর তিনি জোর দেন। 4 নম্বর পয়েন্ট, নারী শিক্ষা বিস্তার। জনশিক্ষা বিস্তারের অঙ্গ হিসেবে বিবেকানন্দ নারী শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন সমাজের এক অংশকে, অর্থাৎ নারী জাতিকে অন্ধকারে রেখে অন্য অংশের প্রগতি সম্ভব নয়। ঠিক যেমন এক ডানায় ভর করে পাখি উড়তে পারে না। নারীদের আত্মনির্ভরশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি ভগিনী নিবেদিতার সহায়তায় নারী শিক্ষা প্রসারে ব্রতী হন এবং কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। 5 নম্বর পয়েন্ট, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, ওয়েস্টার্ন সায়েন্স অ্যান্ড ইস্টার্ন কালচার। স্বামীজি কেবলমাত্র আধ্যাত্মিক শিক্ষার প্রচারক ছিলেন না, তিনি প্রাচ্যের আধ্যাত্মিকতার সঙ্গে পাশ্চাত্যের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন চেয়েছিলেন। সাধারণ মানুষ যাতে আধুনিক কৃষি পদ্ধতি, শিল্প ও বৃত্তিমূলক শিক্ষা লাভ করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে, সেই বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স TIISC প্রতিষ্ঠার পেছনেও তাঁর বিজ্ঞানমনস্ক চিন্তার পরোক্ষ অনুপ্রেরণা ছিল। 6 নম্বর পয়েন্ট, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। জনশিক্ষা বিস্তারের অন্যতম প্রধান শর্ত হল সহজ ভাষার ব্যবহার। বিবেকানন্দ প্রাতিষ্ঠানিক ও জটিল সংস্কৃত ঘেঁষা ভাষার পরিবর্তে সাধারণ মানুষের মুখের ভাষা বা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। তার মতে মাতৃভাষার মাধ্যমেই সাধারণ মানুষের মধ্যে জ্ঞান দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব। 7 নম্বর পয়েন্ট, রামকৃষ্ণ মিশন ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ। বিবেকানন্দের এই জনশিক্ষা সংক্রান্ত আদর্শ কেবল তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 1897 সালে তাঁর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন এবং পরবর্তীকালে গড়ে ওঠা রামকৃষ্ণ মঠ ভারতের আনাচে কানাচে অগণিত স্কুল, কলেজ, নৈশ বিদ্যালয় মানে হলো রাত্রিকালীন বিদ্যালয়, অনাথ আশ্রম ও গ্রন্থাগার স্থাপন করে জনশিক্ষা বিস্তারে এক বিপ্লব ঘটিয়েছিল, যা আজ পর্যন্ত সচল রয়েছে। উপসংহার,
পরিশেষে বলা যায় স্বামী বিবেকানন্দের জনশিক্ষা ভাবনা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও মানবতাবাদী। তিনি শিক্ষাকে শুধু উচ্চবিত্তের বিলাসিতা না রেখে তাকে গণ আন্দোলনের রূপ দিতে চেয়েছিলেন। আজকের ভারতের জাতীয় শিক্ষানীতি ও সর্বশিক্ষা অভিযানের মূল ধারণার মধ্যে স্বামীজির এই দূরদর্শী শিক্ষা দর্শনের প্রতিফলন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এবার চলে আসে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন। শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। উত্তর: শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজতান্ত্রিক লক্ষ্য দুটি মূলত শিক্ষার দুটি ভিন্ন মেরু, যা একে অপরের পরিপূরক। নিচে এই দুটি লক্ষ্যের বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। কয়েকটা পয়েন্ট আছে, একটু দেখে নিই। শিক্ষার ব্যক্তিবাদী লক্ষ্য, এর মধ্যেও বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো পরে আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। তৃতীয় পয়েন্ট ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়, এবং শেষে উপসংহার। মাত্র 3টে পয়েন্ট রয়েছে। তাহলে প্রথম পয়েন্ট দেখে নিই। শিক্ষার ব্যক্তিবাদী লক্ষ্য বা ইন্ডিভিজুয়াল এইম অফ এডুকেশন। ব্যক্তিবাদী লক্ষ্যের মূল কথা হলো ব্যক্তি সর্বেসর্বা। সমাজ ব্যক্তির কল্যাণের জন্য তৈরি হয়েছে। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল এবং আধুনিক যুগের রুশো ও পেস্তালজি এই মতবাদের সমর্থক। এর কয়েকটি পয়েন্ট রয়েছে: মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব এবং সীমাবদ্ধতা বা ত্রুটি। মূল বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্টগুলো হলো আত্মবিকাশ ও আত্মোপলব্ধি, স্বাধীনতার অধিকার, সৃজনশীলতার বিকাশ ও প্রকৃতির নিয়ম অনুসরণ। আত্মবিকাশ ও আত্মোপলব্ধি। প্রতিটি শিশুর মধ্যে কিছু সুপ্ত প্রতিভা থাকে। শিক্ষার কাজ হলো সেই সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানো। স্বাধীনতার অধিকার। শিশুকে কৃত্রিম সামাজিক বন্ধন থেকে মুক্ত করে তার নিজস্ব রুচি ও পছন্দ অনুযায়ী শিক্ষার সুযোগ দেওয়া উচিত। সৃজনশীলতার বিকাশ। ব্যক্তির নিজস্ব চিন্তা, কল্পনা শক্তি এবং মৌলিক প্রতিভাকে জাগ্রত করা এই লক্ষ্যের প্রধান কাজ। প্রাকৃতিক নিয়ম অনুসরণ। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও মনস্তাত্ত্বিক চাহিদার ওপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করা। আচ্ছা, এর কিছু সীমাবদ্ধতা আর ত্রুটি রয়েছে, সেগুলো একটু দেখে নিই। এই লক্ষ্য মানুষকে চরম স্বার্থপর ও সমাজ বিমুখ করে তুলতে পারে। সামাজিক নিয়ম ও শৃঙ্খলার প্রতি অবজ্ঞা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয় পয়েন্ট, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বা সোশ্যাল এইম অফ এডুকেশন। সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল কথা হলো সমাজই শ্রেষ্ঠ, ব্যক্তি সমাজের একটি অংশ মাত্র। রাষ্ট্র বা সমাজের অগ্রগতি ও কল্যাণের জন্যই শিক্ষার আয়োজন। জন ডিউই এবং বাগলে এই মতবাদের অন্যতম প্রবক্তা। এর মূল বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি হলো: প্রথমে হলো সুনাগরিক তৈরি, তারপরে সামাজিকীকরণ, সহযোগিতার মনোভাব এবং অর্থনৈতিক অগ্রগতি, এবং এরও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। প্রথমে দেখে নিই সুনাগরিক তৈরি। সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন, এই আইনানুবর্তিতা এবং শৃঙ্খলার বোধের শিক্ষা দেওয়া এই লক্ষ্যের মূল উদ্দেশ্য। সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, সমাজের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা। সহযোগিতার মনোভাব, ব্যক্তির চেয়ে দল বা সমাজ বড় এই চেতনা জাগ্রত করে পারস্পরিক সহমর্মিতা ও সেবামূলক মনোভাব গড়ে তোলা। অর্থনৈতিক অগ্রগতি, সমাজের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা এবং যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। সীমাবদ্ধতা বা ত্রুটি, রাষ্ট্রের অতিরিক্ত নিয়ন্ত্রণে ব্যক্তির স্বাধীনতা ও মৌলিক চিন্তাশক্তি লোপ পেতে থাকে। শিক্ষা ব্যবস্থা অনেক সময় যান্ত্রিক বা কেবল রাষ্ট্রযন্ত্রের স্বার্থে ব্যবহৃত হতে পারে। তৃতীয় নম্বর পয়েন্ট, ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়। আধুনিক শিক্ষাবিদদের মতে এই দুটি লক্ষ্যকে সম্পূর্ণ আলাদা করে দেখা ভুল। এদের মধ্যে একটি গভীর সমন্বয় থাকা অবশ্যই প্রয়োজন। এর মধ্যে দুটো পয়েন্ট রয়েছে: পারস্পরিক নির্ভরশীলতা এবং গণতান্ত্রিক আদর্শ। প্রথম পয়েন্টে দেখে নিই। সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব যেমন অর্থহীন, তেমনি উন্নত চিন্তার ব্যক্তি ছাড়া উন্নত সমাজ গঠন অসম্ভব। গণতান্ত্রিক আদর্শ, আধুনিক শিক্ষায় ব্যক্তিকে তার নিজস্ব মেধা বিকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, যাতে সে পরবর্তীতে একজন যোগ্য নাগরিক হিসেবে সমাজের কল্যাণ করতে পারে।
উপসংহার। স্যার পার্সিনান এর ভাষায় বলা যায়, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত এমন এক পরিবেশ তৈরি করা যেখানে ব্যক্তি নিজের সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে সমাজের জন্য তার সেরা অবদানটুকু উৎসর্গ করতে পারে। এর সাথে আমাদের 2 নম্বর প্রশ্ন শেষ এবং চলে যায় 3 নম্বর প্রশ্ন। শিক্ষার নিয়মানুগ ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উত্তর: শিক্ষার নিয়মানুগ বা প্রথাগত বা ফর্মাল ব্যবস্থায় প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বিদ্যালয়। সমাজ কর্তৃক নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিদ্যালয় একটি সুসংগঠিত মাধ্যম হিসেবে কাজ করে। শিক্ষার নিয়মানুগ ব্যবস্থায় বিদ্যালয়ের ভূমিকা নিচে আলোচনা করা হলো। জ্ঞান, এখানে একটু পয়েন্টগুলো বলে নিই। জ্ঞান ও দক্ষতার সার্থক সঞ্চারণ, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, সামাজিকীকরণ ও সামাজিক চেতনা গঠন, সুনাগরিকত্ব ও শৃঙ্খলাবোধের শিক্ষা, নৈতিক ও চারিত্রিক মূল্যবোধের বিকাশ, বৃত্তিমূলক ও অর্থনৈতিক দিক নির্দেশনা, এবং শেষে রয়েছে উপসংহার। আমাদের প্রথম পয়েন্টটি চলে যায়, সেটি রয়েছে জ্ঞান ও দক্ষতার সার্থক সঞ্চারণ। এর মধ্যে 2 পয়েন্ট রয়েছে, পদ্ধতিগত শিক্ষাদান ও ভবিষ্যতের প্রস্তুতি। প্রথম পয়েন্ট, পদ্ধতিগত শিক্ষাদান। আধুনিক বিজ্ঞান, গণিত, ভাষা, ইতিহাস ও ভূগোলের মতো নানা বিষয়ের জ্ঞান ধাপে ধাপে শিক্ষার্থীর বয়স ও মানসিক স্তর অনুযায়ী দেওয়া হয়। ভবিষ্যতের প্রস্তুতি শিক্ষার্থীকে বাস্তব জীবনের মুখোমুখি করতে এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় মৌলিক একাডেমিক দক্ষতা অর্জনে সহায়তা করে। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, হারমোনিয়াস ডেভেলপমেন্ট। এর মধ্যে 2 পয়েন্ট রয়েছে, শারীরিক ও মানসিক বিকাশ এবং বুদ্ধিভিত্তিক বিকাশ। শারীরিক ও মানসিক বিকাশ, বিদ্যালয়ের খেলাধুলা, পিটি বা পার্সোনাল ট্রেনিং এবং সুশৃঙ্খল রুটিন শিশুর শারীরিক গঠনে সাহায্য করে। বুদ্ধিবৃত্তিক বিকাশ, কুইজ, বিতর্ক, বিজ্ঞান প্রদর্শনী এবং পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বিচার বুদ্ধি তীক্ষ্ণ হয়। 3 নম্বর পয়েন্ট হলো এখানে সামাজিকীকরণ ও সামাজিক চেতনা গঠন। এর মধ্যে 2 পয়েন্ট রয়েছে, সহযোগিতার মনোভাব ও সামাজিক রাজনীতি। বিদ্যালয়কে সমাজবিজ্ঞানী জন ডিউই ক্ষুদ্র সমাজ বা মিনিয়েচার সোসাইটি বলে অভিহিত করেছেন। পরিবার ও বৃহত্তর সমাজের মধ্যে সেতু হিসেবে বিদ্যালয় কাজ করে। এখানে বৃহত্তর সমাজ মানে আমরা যে সমাজে বাস করি, মানে আশেপাশের যা শুধুমাত্র পরিবার নয়, বন্ধুবান্ধব ইত্যাদি, এবং মোটমাট বলতে গেলে জনসমাজ। এই জনসমাজ এবং পরিবার এর মাঝে একটা সেতু হিসেবে কাজ করে এই বিদ্যালয় বা ক্ষুদ্র সমাজ। সহযোগিতার মনোভাব, বিভিন্ন পরিবার ও পটভূমি থেকে আসা সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিক্ষার্থীরা সহমর্মিতা, দলগত কাজ এবং ভাগ করে নেওয়ার মানসিকতা শেখে। সামাজিক রীতিনীতি, সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, আচার ব্যবহার এবং নৈতিক মূল্যবোধগুলো বিদ্যালয়ের পরিবেশ থেকে শিশুরা সহজে আত্মস্থ করে। 4 নম্বর পয়েন্ট, এরও 2 পয়েন্ট আছে, প্রথমে বলে নিই। 4 নম্বর পয়েন্টটা হলো সুনাগরিকত্ব ও শৃঙ্খলাবোধের শিক্ষা। এর 2 সাব পয়েন্ট রয়েছে, আইন ও নিয়মানুবর্তিতা এবং অধিকার ও কর্তব্য। তাহলে দেখে নিই পয়েন্টগুলো একটু। প্রথমে বলছে যে একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। এর মধ্যে প্রথম সাব পয়েন্টটা হলো আইন ও নিয়মানুবর্তিতা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া, ইউনিফর্ম পরা এবং বিদ্যালয়ের নিয়ম মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলার অভ্যাস তৈরি হয়। মানে স্কুলে আমরা ছোটোবেলা থেকে যা শিখি তা সেই সব নিয়ম শৃঙ্খলা আমাদের একটা অভ্যাসে পরিণত হয় এবং সুস্থির জীবনযাপনে এটা একটা বিশাল ভূমিকা পালন করে। অধিকার ও কর্তব্য, বিদ্যালয়ের বিভিন্ন কার্যকলাপের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার এবং সমাজের প্রতি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। 5 নম্বর পয়েন্ট, এর মধ্যে সাব পয়েন্ট একটাই আছে, মূল্যবোধের পাঠ। 5 নম্বর পয়েন্টটি হলো নৈতিক ও চারিত্রিক মূল্যবোধের বিকাশ। মূল্যবোধের পাঠ শিক্ষিকাদের আচরণ, মহাপুরুষদের জীবনী পাঠ এবং দৈনন্দিন প্রার্থনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের মনে সততা, দয়া এবং পরম সহিষ্ণুতার মতো মানবিক গুণাবলী জাগ্রত হয়। 6 নম্বর পয়েন্ট হলো বৃত্তিমূলক ও অর্থনৈতিক দিক নির্দেশনা।
এর একটি সাব পয়েন্ট রয়েছে ক্যারিয়ার সচেতনতা। বিদ্যালয় স্তর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তিগত ও বৃত্তিমূলক দক্ষতার প্রাথমিক ধারণা দেওয়া হয়, যা পরবর্তীতে তাদের জীবিকা অর্জনে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। উপসংহার: পরিশেষে বলা যায় যে শিক্ষার নিয়মানুগ ব্যবস্থায় বিদ্যালয় কেবল চার দেওয়ালের একটি কাঠামো নয়, এটি হলো মানব সম্পদ তৈরির প্রধান কারখানা। বিদ্যালয় একদিকে যেমন ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়, যা হলো ব্যক্তিবাদীর লক্ষ্য, অন্যদিকে তেমনি তাকে সমাজের উপযোগী একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে, যা হলো সমাজতান্ত্রিক লক্ষ্য। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো পেডাগজিক্যাল লিডারশিপ সম্পর্কে যা জানো লেখো। এটা একটু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। পেডাগজিক্যাল লিডারশিপ বা শিক্ষা সংক্রান্ত বা শিক্ষণ বিষয়ক নেতৃত্ব হলো আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক ধারণা। প্রথাগত প্রশাসনিক নেতৃত্বের বা অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ এর বাইরে গিয়ে এই নেতৃত্বের মূল ফোকাস বা মূল কেন্দ্রবিন্দু থাকে বিদ্যালয়ের শিক্ষণ ও শিখন অর্থাৎ টিচিং অ্যান্ড লার্নিং প্রক্রিয়ার গুণগত মানোন্নয়ন। এখানে প্রধান শিক্ষক বা প্রাতিষ্ঠানিক প্রধান কেবল একজন সাধারণ প্রশাসক নন, বরং তিনি শিক্ষার মান উন্নত করার একজন প্রধান পথ প্রদর্শক বা ইনস্ট্রাকশনাল লিডার। এর মধ্যে কয়েকটি পয়েন্ট রয়েছে, দেখে নিই। পেডাগজিক্যাল লিডারশিপের মূল ধারণা, পেডাগজিক্যাল লিডারশিপের প্রধান কার্যাবলী ও ভূমিকা, তারপরে রয়েছে এই নেতৃত্বের মূল বৈশিষ্ট্যসমূহ এবং শেষে রয়েছে পেডাগজিক্যাল লিডারশিপের গুরুত্ব। প্রথম পয়েন্ট, পেডাগজিক্যাল লিডারশিপের মূল ধারণা বা কোর কনসেপ্ট। এই ধরনের নেতৃত্ব মূলত শিক্ষার্থীর শিখন ফল বা লার্নিং আউটকামস এবং শিক্ষকের পেশাগত দক্ষতা বা প্রফেশনাল ডেভেলপমেন্ট এর ওপর জোর দেওয়া হয়। একজন পেডাগজিক্যাল লিডার শ্রেণীকক্ষের ভেতরের পরিবেশ, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের সামগ্রিক অগ্রগতির রূপরেখা তৈরি ও তদারকি করেন। দ্বিতীয় পয়েন্ট, পেডাগজিক্যাল লিডারশিপের প্রধান কার্যাবলী বা ভূমিকা, ফাংশনস অ্যান্ড রোলস। শিক্ষার প্রথাগত ব্যবস্থায় একজন পেডাগজিক্যাল লিডার নিচের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করে থাকেন। এই ভূমিকাগুলো সাব পয়েন্ট আকারে লেখা হয়েছে, এগুলো একটু বলে দিই। শিক্ষণের মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত বিকাশ, সহযোগিতামূলক পরিবেশ তৈরি, শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন, সম্পদের সঠিক ব্যবহার। প্রথম সাব পয়েন্টটি হলো শিক্ষণের মান উন্নয়ন। শ্রেণীকক্ষে শিক্ষাদানের আধুনিক ও কার্যকর পদ্ধতি যেমন প্রজেক্ট বেসড লার্নিং, কোঅপারেটিভ লার্নিং বাস্তবায়নে শিক্ষকদের উৎসাহিত করা। শিক্ষকদের পেশাগত বিকাশ, শিক্ষকদের জন্য নিয়মিত ইন সার্ভিস ট্রেনিং, সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা, যাতে তারা নতুন শিক্ষাক্রম ও প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারেন। সহযোগিতামূলক পরিবেশ তৈরি, বিদ্যালয়ে এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে শিক্ষকরা নিজেদের মধ্যে পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা ভাগাভাগি বা নলেজ শেয়ারিং করতে পারেন। শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন, নিয়মিতভাবে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও লার্নিং গ্যাপ বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থার নির্দেশনা দেওয়া। সম্পদের সঠিক ব্যবহার, সম্পদ অর্থাৎ টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। শিক্ষণ প্রক্রিয়াকে আকর্ষণীয় করতে আধুনিক টিএলএম, ডিজিটাল ক্লাসরুম এবং লাইব্রেরির মতো শিক্ষণ সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করা। এরপর চলে আসে আমরা তৃতীয় নম্বর পয়েন্টে, এই নেতৃত্বের মূল বৈশিষ্ট্যসমূহ। একজন সফল পেডাগজিক্যাল লিডারের মধ্যে নিচের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। এর কয়েকটি বৈশিষ্ট্যগুলি সাব পয়েন্ট আকারে লেখা হয়েছে, সেগুলো বলে নিই একটু। ভিশন বা দূরদর্শিতা, সহমর্মিতা ও যোগাযোগ দক্ষতা, অনুপ্রেরণাদায়ক ভূমিকা এবং ক্রমাগত শিখন। ভিশন বা দূরদর্শিতা, বিদ্যালয়ের শিক্ষার মানকে কোন স্তরে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা। সহমর্মিতা ও যোগাযোগ দক্ষতা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে চমৎকার আন্তঃব্যক্তিক সম্পর্ক বজায় রাখা। অনুপ্রেরণাদায়ক ভূমিকা, শিক্ষকদের কেবল নির্দেশ দেওয়া নয়, বরং তাদের নতুন কিছু করার বা উদ্ভাবনী শিক্ষার পথ খোঁজার স্বাধীনতা ও অনুপ্রেরণা দেওয়া। ক্রমাগত শিখন, লিডার নিজেই একজন আজীবন শিক্ষার্থী বা লাইফ লং লার্নার হন এবং শিক্ষার নতুন নতুন বৈশ্বিক
ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকেন। বৈশ্বিক ট্রেন্ড মানে হচ্ছে নিজেকে আপডেট রাখা, বিশ্বের বিভিন্ন রকম শিক্ষা পদ্ধতি, বিভিন্ন রকম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং পেডাগজিক্যাল নানা রকম টেকনিক এইসব সম্বন্ধে বা এইসব ট্রেন্ডিং জিনিস সম্বন্ধে নিজেকে অবগত রাখা এবং আপডেট রাখা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেডাগজিক্যাল লিডারশিপের গুরুত্ব বা সিগনিফিক্যান্স। এটি বিদ্যালয়কে একটি শিখন প্রতিষ্ঠান বা লার্নিং অর্গানাইজেশন এ রূপান্তর করে। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার পরিধি থেকে বের করে সক্রিয় ও অর্থপূর্ণ শিখনে বা অ্যাক্টিভ লার্নিংয়ে সাহায্য করে। শিক্ষকদের কাজের প্রতি সন্তুষ্টি ও পেশাদারিত্ব বৃদ্ধি পায়। উপসংহার: পরিশেষে বলা যায়, পেডাগজিক্যাল লিডারশিপ হল বিদ্যালয়ের রূপান্তরের এক শক্তিশালী হাতিয়ার। বর্তমান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে কেবলমাত্র ফাইলপত্র বা প্রশাসনিক কাজ সামলানো লিডার নয়, বরং শিক্ষণে সরাসরি নেতৃত্ব দিতে পারেন এমন পেডাগজিক্যাল লিডারের ভূমিকা অপরিহার্য। এরপর চলে আসি 5 নম্বর প্রশ্নে। শিশু কন্যাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও পরিকল্পনা সঙ্গে পেল। এটি বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটু ভালো করে তোমরা দেখবে। উত্তর: সমাজ ও রাষ্ট্রে কন্যা সন্তানদের সুরক্ষা, শিক্ষা এবং সার্বিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন যুগান্তকারী পরিকল্পনা ও সুযোগ সুবিধা চালু করেছে। এই পরিকল্পনাগুলোর প্রধান দিকগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। এই আলোচনায় কয়েকটি পয়েন্ট আমরা প্রথমে দেখে নেব। আর্থিক নিরাপত্তা ও সঞ্চয়মূলক পরিকল্পনা, শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ রোধ, উচ্চশিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সুযোগ সুবিধা, স্বাস্থ্য ও পুষ্টির সুযোগ সুবিধা এবং শেষে উপসংহার। প্রথম পয়েন্টটা দেখে নিই, আর্থিক নিরাপত্তা ও সঞ্চয়মূলক পরিকল্পনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY এটি একটি অত্যন্ত জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। 10 বছরের কম বয়সী শিশুকন্যার নামে এই অ্যাকাউন্ট খোলা যায়। এখানে বর্তমানে 8.2 হারে করমুক্ত উচ্চ সুদ দেওয়া হয়, যা মেয়ের 21 বছর বয়সে বা 18 বছরের পর উচ্চশিক্ষা ও বিয়ের খরচে বিশাল আর্থিক সহায়তা যোগায়। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বা PMMVY। দ্বিতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তবে মায়ের পুষ্টি ও শিশুর সুরক্ষায় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর চলে আসি দ্বিতীয় পয়েন্টে, শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ রোধ। আমরা জানি এখনও কিছু কিছু রাজ্য বা কিছু কিছু জায়গা আছে যেখানে বাল্যবিবাহ এখনও করানো হয়। তো সেই লক্ষ্যেই যাতে বাল্যবিবাহ রোধ করা হয় এবং মেয়েদের শিক্ষার অগ্রগতি হয়, সেই জন্য কিছু কিছু প্রকল্প বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। এখানে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেরই প্রকল্পগুলি সম্বন্ধে আলোচনা করব। কন্যাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের এই বিশ্ব স্বীকৃত প্রকল্পটির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের স্কুল ছুট হওয়া আটকানো এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ছাত্রীদের বার্ষিক বৃত্তি বা K1 এবং 18 বছর বয়সের পর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এককালীন আর্থিক অনুদান বা K2 দেওয়া হয়। এবং শুধু তাই নয়, এরপরে উচ্চশিক্ষার জন্যও তাদের এই প্রকল্পটাকে বাড়িয়ে আরও করা হয়েছে K3। বেটি বাঁচাও বেটি পড়াও BBBP। 2015 সালে শুরু হওয়া এই জাতীয় প্রচার কর্মসূচির প্রধান লক্ষ্য হল কন্যা ভ্রূণ হত্যা রোধ, লিঙ্গ বৈষম্য দূর করা এবং প্রতিটি মেয়ের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। বালিকা সমৃদ্ধি যোজনা বা BSY। দারিদ্র্য সীমার নিচে BPL বা বিলো পভার্টি লেভেল এর নিচে থাকা পরিবারের কন্যা সন্তান জন্ম নিলে এককালীন 500 টাকা এবং পরবর্তী সময়ে স্কুলে পড়ার জন্য বার্ষিক বৃত্তি দেওয়া হয়। 3 নম্বর পয়েন্ট হলো উচ্চশিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সুযোগ সুবিধা। CBSE উড়ান প্রকল্প বা CBSE উড়ান স্কিম বিজ্ঞান বিভাগের মেধাবী ও অর্থনৈতিকভাবে অনগ্রসর ছাত্রীদের দেশের নামে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে যেমন IIT বা NIT ইত্যাদিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন শিক্ষা উপকরণ এবং মেন্টরশিপ দেওয়া হয়। AICTE প্রগতি স্কলারশিপ প্রতি বছর কারিগরি ও উচ্চশিক্ষায় যেমন ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স রত মেধাবী ছাত্রীদের
আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদান করা হয়। উচ্চশিক্ষায় আসন সংরক্ষণ। দেশের আইআইটি এবং এনআইটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ অতিরিক্ত আসনের বা সুপারনিউমারারি সিটস এর ব্যবস্থা করা হয়েছে। 4 নম্বর পয়েন্ট হলো স্বাস্থ্য ও পুষ্টির সুযোগ সুবিধা। এর মধ্যে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে বিনামূল্যে টিকাকরণ এবং মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0। বিনামূল্যে টিকাকরণ। জাতীয় টিকাকরণ কর্মসূচির UWIN এর আওতায় শিশু কন্যাদের মরণব্যাধি থেকে রক্ষা করতে বিনামূল্যে সব রকম টিকার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য 14 বছর বয়সী কিশোরীদের জন্য বিশেষ HPV টিকাকরণ অভিযান চালানো হচ্ছে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুকন্যা ও কিশোরীদের অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়। উপসংহার: এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং পরিকল্পনাগুলো সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে এবং কন্যা সন্তানদের দেশের মূল্যবান মানব সম্পদে রূপান্তরিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের সেশন এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলে যেও না। থ্যাংক ইউ।